নিজের ঘরে শক্ত ভঙ্গিতে বসে আছে নিশা, হাতের দিকে এখনো চেয়ে আছে। এই হাত দিয়েই তো সে তার পুনম আপুকে ধাক্কা দিয়েছিল। ডুকরে কেঁদে ওঠে নিশা। রাশেদ ক্লান্ত ভঙ্গিতে নিশার দিকে তাকিয়ে তালুতে মুখ মুছল। ফ্লোরে নিশার পাশে বসলো। পুনম ভাবিকে দেখতে যাবে না? নিশা তাকায় রাশেদের দিকে। তার ভয় করছে। চন্দ্র ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। তবে পুনম আপা আসার পর হঠাৎই শান্ত হয়ে পড়েছিল, খুব শান্ত। কিন্তু সেই ঘুমন্ত সিংহকে আজ জাগিয়েছে। নিশা জানে চন্দ্র ভাই তাকে ছেড়ে দেবে না। রাশেদ নিশার মাথাটা তার বুকে নেয়। মাথায় হাত বোলাতেই ঘুমে তলিয়ে গেল নিশা, গভীর ঘুমে। পুনমের জ্বর নেই, ফজরের পরই কমে গেছে। সে আপাতত ঘুমিয়ে আছে। চন্দ্র হাসপাতাল সংলগ্ন মসজিদ থেকে নামাজ শেষ করে কেবিনে প্রবেশ করে। রেশমা বেগম অপর বেডে ঘুম। আনিস সাহেব ও পারভেজ সাহেব টুলে বসা। চন্দ্র আসতেই তারা চলে যায় নামাজের জন্য। কেবিন 1 মিনিটের জন্যও কেউ খালি রাখেনি। কখন কিসের প্রয়োজন পড়ে বলা তো যায় না। পুনমকে আধা ঘন্টা আগেই কেবিনে শিফট করেছে। চন্দ্র পুনমের ললাটে গভীর চুম্বন করে পেটে হাত বুলিয়ে তার হাতটা ধরে টুলে বসে। পুনমের মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটার জন্য তার ভয়ঙ্কর সত্তাটা লুকিয়ে রাখে সে। এই মেয়েটাকে কষ্ট দেওয়ার কারণে নিজের চাচি রোজিনা বেগমকে ভিক্ষা করতে বাধ্য করেছে সে। সে এখন অন্যের বাসায় কাজ করে খায়। পারভেজ সাহেবের থেকে কাবিন বাবদ পাওয়া টাকাটাও চন্দ্র লোক দিয়েই ছিনতাই করিয়েছে। সেই টাকা একটা বৃদ্ধাশ্রমে দান করেছে। তাকে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে বাধ্য করেছে। চিন্তা করো না জোহরা, দোষী শাস্তি পাবে, বিড়বিড় করে বলল চন্দ্র। কখন যে ঘুমিয়ে গেল টের পেল না। ঘুম ভাঙলে টের পেল খুব যত্নে কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চন্দ্র মাথা উঁচু করে তাকালে পুনম মিষ্টি হাসে। চন্দ্রর কপালে চুমু খায়। এখন কেমন লাগছে? ভালো, কিন্তু পেটে ব্যথা, মনে হয় পিরিয়ড হয়েছে এই জন্য, ইতস্ত করে বলল পুনম। বিয়ের প্রায় মাস 6 পেরিয়ে গেলেও বেচারি এখনো এই বিষয়ে লাজে রাঙা। চন্দ্র কিছুই বলে না। চারিদিকে তাকায়, দেখে কেউ নেই। আমি ফ্রেশ হয়ে আসি, গেটটা লক করে রাখছি। আসলে এখানে বসেই আমাকে ডাক দিবে। আশা করি কেউ আসবে না। মাথা নাড়ে পুনম। চন্দ্র ওয়াশরুমে যেতেই পেটে হাত বুলিয়ে অশ্রু ছেড়ে দেয়। সে বুঝেছে এই ব্যথা কিসের। কেউ তাকে জানাতে চায় না, এটাও বুঝেছে। চন্দ্র ওয়াশরুম থেকে বের হয়েছে টের পেতেই দ্রুত চোখ মেলে। চন্দ্র বেরিয়ে পুনমকে কিছু বলতে যাবে, তখনই গেটে নক হয়। গেটটা খুলে নার্সকে দেখে সরে দাঁড়ায়। নার্স পুনমের প্রেশার সহ ফর্মাল চেক আপ করে প্রয়োজনীয় ঔষধ দিয়ে বুঝিয়ে দেয় কখন কোনটা খাওয়াতে হবে। চন্দ্র ঔষধ নিরীক্ষণ করতে করতে জিজ্ঞাসা করলো, ডক্টর কখন আসবে? উনি তো দিনের বেলা আরেক হাসপাতালে বসে, তাই সন্ধ্যায় আসবে। হুম। নার্স চলে যেতেই কেবিনে ঢোকে কয়েকজন। চন্দ্র সবার সাথে। নিশাকে দেখে রেগে যায়। রক্তচক্ষু নিয়ে সবার দিকে তাকায়, পুনমের দিকে তাকিয়ে এগিয়ে নিশা হাত শক্ত করে ধরে কেবিনের বাইরে বের হয়। পুনমের পাশে চাঁদনি বেগমকে রেখে সকলে চন্দ্রের পিছু পিছু বের হয়। লিমন আমতা আমতা স্বরে বলে, চন্দ্র ভাই, আমার যেটা হয়েছে জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। নিশা সেই জন্যই পুনমের কাছে মাপ চাইতে এসেছে। সিতারা খানম এগিয়ে এসে আকুতির স্বরে বলল, বাবা, মেয়েটা একটা ভুল করেছে, ওকে মাফ করে দে। চন্দ্র সবার কথা উপেক্ষা করে পারভেজ সাহেবের দিকে তাকায়। নিশার হাতটা তখনও শক্ত করে ধরে বলল, মেজো বাবা, তোমাকে 48 ঘন্টার সময় দিয়েছিলাম, এর মধ্যে মাত্র 8 ঘন্টা গিয়েছে। বাকি 40 ঘন্টা এখনো বাকি। ঠিক করো কি করবে। আমি কিন্তু এক চুলও ছাড় দেব না। নিশা সমানে কেঁদে দিয়েছে। ওর কান্না শুনে চন্দ্র আরো ক্ষিপ্ত হয়। হাত শক্ত করে পেঁচিয়ে ধরে বলো, এই কাঁদবি না। এই কুমিরের কান্না আমার সামনে দেখাবি। ফের পারভেজ সাহেবের দিকে তাকিয়ে চিৎকার করে বলো, হোয়াই আর ইউ সাইলেন্ট নাও? নিশা আবারও কিছু বলতে নিলে চন্দ্র এবার হাতটা এমন শক্ত করে ধরে, মট করে শব্দ হতেই সকলে সেই দিকে তাকায়। চন্দ্র তখনও রাগী চোখে নিশার হাত পেঁচিয়ে ধরে আছে।
কামরুল সাহেব এগিয়ে আসে, চন্দ্রের হাত থেকে নিশার হাতটা ছাড়াতে চায়, তবে চন্দ্র ছাড়ে না। পারভেজ সাহেবের দিকে তাকিয়ে বলল, আমি বুঝে গেছি আমার সন্তানের খুনির বিচার তোমরা করবে না, তাই নিজের বিচার নিজেই করে নিলাম। ও যেই হাত দিয়ে আমার জোহরাকে ধাক্কা মেরেছে সেই হাতটাই যদি না থাকে। চন্দ্র এমন কথায় সবাই যেন আঁতকে ওঠে, শুধু মুক্তি শান্ত। সিতারা খানম এগিয়ে এসে চন্দ্রের হাত ছাড়াতে ছাড়াতে বলল, ওর হাতটা ছেড়ে দাও বাবা। এত দরদ কেন ওর জন্য? আপনি ভেবেছেন ওর জন্য আপনি আমাদের বাড়িতে মেজ বাবার জীবনে প্রবেশ করতে পেরেছেন? তাহলে বলছি, ভুলের সাথে বাস করছেন। আপনার এখানে আনার পুরো কৃতিত্ব পুনমের আর আমার জোহরার। না বাবা, ভুল ভাবছো। সেই রকম কিছু না, 3 মেয়েই আমার কাছে সমান। তাহলে আমার জোহরার বিচার করুন, বলেই আরো জোরে হাতটা চেপে ধরে। ব্যথায় নিশার যায় যায় অবস্থা। এতক্ষণ পশ্চাত্তাপে কাঁদলেও এখন ব্যথায় কাঁদছে। এবার কামরুল সাহেব না পেরে চন্দ্রের 2 গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে দেয়। ঝাড়া দিয়ে হাতটা ছাড়িয়ে বলল, যেটা হয়েছে জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। ও বুঝতে পারেনি, না বুঝেই ধাক্কা দিয়েছে। চন্দ্র ফ্লোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রেশমা বেগম ও আনিস সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনাদের মেয়েকে নিয়ে যদি একটু হাওয়া বদল করি কোনো সমস্যা? না বাবা, কোনো সমস্যা নেই। তুই এখন আমার আম্মার গার্ডিয়ান। আনিস সাহেবের কথা শেষ হতে না হতেই চন্দ্র কেবিনে চলে যায়। সিতারা খানম নিশাকে নিয়ে হাসপাতালের পঙ্গু বিভাগে যায়। সাথে রাশেদ ছাড়া আর কেউ গেল না। রূপসার দিকে তাকায় লিমন, ইহান ও মুক্তির দিকে তাকায়। এই 2 বোন নিরুত্তাপ ভাবে দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। লিমন বলল, রূপ, ও বাচ্চার রাগের চোটে এটা ওকে বলতে না দিয়েই রূপসা বলল, ধাক্কাটা যদি আমাকে মারতো তাহলে কি করতে তুমি? রূপসার কথা শুনে লিমন রূপসার হাতটা শক্ত করে ধরে। তা দেখে রূপসা আবারও বলল, শোনো লিমন, যার উপরে ঘটে সেই বোঝে জ্বালাটা কতটা। তুমি আমি সবাই স্রেফ সান্ত্বনা দিতে পারবো। ও শুরু থেকেই বেয়ারা, ওর ঔদ্ধত্যপূর্ণ আচরণ আমার পছন্দ ছিল না। ওই মহিলা যাওয়ার পর সেটা কমলেও কিছুদিন যাবৎ আবারও বেড়েছে। এই জন্যই ওরে বাইরে পড়তে যেতে নিষেধ করা হয়েছে। শুধু ছোট মার কথাই ওকে সেখানে পড়তে পাঠিয়েছে বাবা। মুক্তি রূপসা ভেতরে চলে গেল। গিয়ে দেখলো চন্দ্র ফোনে কারোর সাথে কথা বলছে। এসে ফোন চাপতে চাপতে মুক্তিকে বলল, মুক্কু, একটু আয় তো, দরকার। মুক্তি ভাইয়ের সাথে চলে যায়। তখন পুনম চাঁদনি বেগমের হাত খাচ্ছিল, রেশমা বেগম ফল কাটছিল। তারা যেতে নিলে পেছন থেকে পুনম ডাকলো, কোথায় যাচ্ছেন? খাবেন না? চন্দ্র পুনমের দিকে তাকায়। শ্যামবর্ণা মায়াবী মুখটা একটু সাদা হয়েছে ব্লাড লসের কারণে। চন্দ্র বলল, আসছি, আধা ঘন্টার মধ্যেই এসে পড়ব। একের পর এক চ্যানেল পাল্টাতে পাল্টাতে টিং টং শব্দে সেই দিকে তাকায়। সোফার হ্যান্ডেলে ভর দিয়ে উঠে দাঁড়ালো। গেট খুলতেই কাঙ্ক্ষিত পুরুষটি নজরে আসলো। মুচকি হেসে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জোহরা, আই এম লেট? অ্যাকুরেট টাইম। চন্দ্র পুনমের কপালে চুমু দিয়ে তাকে আগলে ভেতরে প্রবেশ করে। আশেপাশে তাকিয়ে বলল, রিমি কই? একটু আগেই এসেছে ঘরে, মিশুর সাথে কথা বলছে হয়তো। আপনি ফ্রেশ হন, আমি কফি আনছি। বাইরে তো স্নোফল শুরু হয়েছে। ওভারকোট খুলতে খুলতে চন্দ্র বলল, তোমার বানাতে হবে না, আমি বানাচ্ছি। এখন বলো, পিচ্চি ও তার মা কি খাবে? প্রফুল্ল চিত্তে মাথা নাড়িয়ে বলল, শর্মা খাবো। চন্দ্র শার্টের হাতা গোটাতে গোটাতে রান্নাঘরে চলে গেল। পুনম 5 মাসের পেটে হাত দিয়ে রিমির ঘরে চলে গেল। উকি মেরে দেখে রিমি নিপা বেগমের সাথে কথা বলছে। স্ক্রিনের সামনে বসে পুনম বিস্তর হেসে সালাম দেয়, কেমন আছে ছোট মা? আমাদের অবস্থা জেনে কি করবে? সে কথা বাদ দিয়ে বলো, আমার ভাই অথবা বোন কেমন আছে? তোমার শরীর এখন কেমন আছে? রেগে আছো ছোট মা? কিসের রাগ? যত রাগ তো তোমার স্বামীর। সে রাগ দেখিয়ে বাড়ি ছাড়তে পারে, বউ নিয়ে বিদেশ বুহিয়ে থাকতে পারে, আমাদের কি? নিপা বেগমের অভিমানী কথায় হাসলো পুনম। হেসে বলল, ওনার কথা তখন না মানলে অবস্থা আরো বিগড়ে যেত।
আর ওনার কথা উপেক্ষা করার মতো সাহস আমার নেই। মিরাজ সাহেব আসলে তার সাথেও কথা হয়। এর মধ্যে চন্দ্রের ডাকে ঘর থেকে বের হয় দুজন। ভাইয়া, মাস্টার্স করতে ফিনল্যান্ড না আসলে টেরই পেতাম না তুমি এত ভালো রান্না করো। চন্দ্র মাথা নাড়ে। পুনম চন্দ্রের দিকে তাকায়, দীর্ঘশ্বাস ফেলে হাতড়ে চলে যায় অতীতের পাতায়। সেদিন কামরুল সাহেবের থাপ্পড়ের পর যখন মুক্তিকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়, মুক্তিকে নিয়ে অ্যাম্বাসিতে যায়। চন্দ্রের কিছুদিন পর পুনমকে নিয়ে ফিনল্যান্ড যাওয়ার ইচ্ছে ছিল। সেই হিসাবে সব ঠিকঠাক করতে দিয়েছিল, যেটা মাসখানেক পরে হতো। তবে চন্দ্র প্রাক্তন এমপি ছিল, সেই হিসাবে তার বেশ ভিআইপি ব্যক্তিবর্গের সাথে পরিচয় আছে। তাদের একজনের কাছে ফোন দিয়ে 1 সপ্তাহের মধ্যে ভিসার প্রসেসের রিকোয়েস্ট করে। সেও মেনে নেয়। সেই জন্যই চন্দ্র অ্যাম্বাসিতে আসে। পুনম ফিঙ্গারপ্রিন্ট সহ যা যা প্রসেস আছে চন্দ্রের রিকোয়েস্টে এবং ভিআইপি ক্ষমতার বলে কাল হাসপাতালেই নেওয়া হবে। পরের দিন আরেক ব্যাগ রক্ত দিয়ে পুনমকে ছেড়ে দেয় ডক্টর। সাথে জানায় কোনো কমপ্লিকেশন নেই, জাস্ট পুনমের শরীরের দিকে খেয়াল করে, যাতে করে বাচ্চাটা 1 থেকে 1.5 বছর পরেই নেওয়া হয়। চন্দ্র মেনে ঔষধপত্র বুঝে নিয়ে আসে। আলী ভিলায় না ওঠে, ওঠে আকন্দ ভিলায়। আনিস সাহেবও মনে মনে মেয়েকে হাতছাড়া করতে চাইলেন না। কামরুল সাহেব ছেলেকে অনেকবার ডাকলেও শুনল না। চাঁদনি বেগম নীরব। তিনি পুনমকে নিয়ে চলে গেল। পারভেজ সাহেব মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে কিছুই বলার মুখ নেই। তার মেয়ে দুটোই তার। দীর্ঘশ্বাস ফেলে শুধু সিতারা খানমের দিকে তাকিয়ে বলল, আমার মেয়েদের থেকে দূরে থাকবে। রূপসাকে লিমন এই বাসায় আজ আনেনি। রূপসার এক কথা, কাল পুনমের বাচ্চা হত্যা করেছে, পরশু রাগ উঠলে যে তাকে ধাক্কা মারবে না তার গ্যারান্টি কি? নিপা বেগম ও মিরাজ সাহেবও নাখোশ হয়েছে সিতারা খানমের ওপর। তারা কেউই চায়নি নিশা বাইরে যেয়ে পড়ুক, কারণ নিশা অনেক বেপরোয়া ছিল, সেটা রোজিনা বেগমের বদলাতেই। তবে তবে চন্দ্রের ভয় সেই লুকানো ছিল। চন্দ্রকে বরাবরই সব ভাই বোনেরা ভয় পায়, ইভেন রূপসা মুক্তিও সেই দলে। 7 দিনের মাথায় চন্দ্র পুনমকে নিয়ে ফিনল্যান্ড পাড়ি দেয়। পুনমের 3rd ইয়ার শেষ হয়েছিল, লাস্ট ইয়ারে ভর্তি শুরু হতো কিছুদিন পর। তাই চন্দ্র কোনো কিছু না করিয়ে অনলাইনে ক্লাস করাতো এবং রিমি ঝিনুকের থেকে নোটস নিয়ে নিত। পরীক্ষার সময় অনেক রিকোয়েস্ট করেও যখন অনলাইন পরীক্ষা দিতে পারল না, তখন শুধু পরীক্ষার 1 মাস ঢাকায় ছিল চন্দ্র, তাও আবার হোটেলে, কাউকে না জানিয়ে। শুধু রিমি ঝিনুক, রিশান, শিহাব জানতো। সেই থেকে কেটে গেছে 2 বছর। কামরুল সাহেব, পারভেজ সাহেব দৈনিক নিয়ম করে ফোন দেয়, চন্দ্র ধরে না। কিন্তু পুনমের সাথে কথা হয়নি। তারা আসার পর থেকে কেউই নিশার সাথে উল্লেখ করে না তাদের সাথে। শুধু বিয়ের দিন ঝিনুক গাল ফুলিয়ে বলেছিল, এমন করছিস না, সব মনে রাখবো, তোর মেয়ের বিয়েতেও কেউ যাব না আমরা। পুনম খিলখিলিয়ে হেসেছিল, বাচ্চার নাম গন্ধ নেই, সে আসছে মেয়ের বিয়ে দিতে। তার 2 মাস পরেই মা হওয়ার অনুভূতি পায় পুনম। তাতে বাড়ে চন্দ্রের রেস্ট্রিকশন, এটা করো না জোহরা, ওটা করো না জোহরা, জোহরা দ্রুত গোসল সারো, ঠান্ডা লেগে যাবে। তবে এর মধ্যে একটা জিনিস ভিন্ন হয়েছে, এখানে আসার দিন থেকে মাঝে মাঝে চন্দ্রও রান্না করত, কিন্তু এখন চন্দ্রই রাঁধে। ঘরের সব কাজ সেই করে। এই ভিন দেশে মেইড হলো বিলাসিতা, যেটা চন্দ্রের নেই আপাতত। তাই ঘর পরিষ্কার, রান্না, সকল কাজ সেরে ভার্সিটির উদ্দেশ্যে যায় চন্দ্র। আবার দুপুরের মধ্যেই ফেরে। পুনমকে নিয়ে বিকালে হাঁটতে বের হয়, বিভিন্ন এক্সারসাইজ করায় ডাক্তারের নির্দেশে। 2 টুনাটুনির সংসার হেসে খেলে চলে যায়। প্রেগনেন্সির 3 মাসের মাথায় আসে রিমি। সে এখানে মাস্টার্স করতে এসেছে। জোহরা, শর্মা ভালো হয়নি? ভুরু কুচকে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল চন্দ্র। বর্তমানে ফিরে চন্দ্র পুনমের দিকে তাকিয়ে হেসে বলল, মজা, কিন্তু এখন খাবো না। চন্দ্র কিছুই বলে না, নিজেরটা রেখে পুনমের কামড়ে খাওয়াটা নেয়। এমনও হয় খুব আগ্রহ সহিত খাওয়ার কথা বললে পরে খায় না, কিন্তু অর্ধরাতে ক্ষুধা লাগে এবং সেটাই চাই।
তাই নিজের বক্সে ভরে রাখলো চন্দ্র। পুনমেরটা খেতে খেতে বলল, ডিনারে দাওয়াত আছে রিমি, তোর জন্য কি বানিয়ে রাখবো বলে দিস? কিছু লাগবে না ভাইয়া, আমি করে নিতে পারবো। দরকার নেই, আমি রেডি করে দিয়ে যাব, শুধু ওভেনে গরম করে খাস। চন্দ্রের কথায় রিমি আর কিছুই বলল না। সেই ঘটনার পর থেকে চন্দ্র সবার সাথে বোনেদের জীবনে দখলদারিও বন্ধ করে দিয়েছে। কেউ যদি জিজ্ঞাসা করে কোনো কিছুর জন্য, চন্দ্র দায়সারাভাবে এড়িয়ে যায়। পুনম ঘরে বেডে বসে আছে। চন্দ্র পুনমের ড্রেস বের করে বলল, আমি ওয়াশরুম থেকে আসি, তারপর চেঞ্জ করিয়ে দিব। আমি করি। চন্দ্র ভুরু কুঁচকে তাকায়। পুনম ভেংচি কাটে। চন্দ্র ঠোঁট কামড়ে হেসে পুনমের দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, ইউর দিস কিউট ফেস মিকলি অন জোহরা। অসভ্য পুরুষ, আপনি অফ থাকেন কখন? 24 ঘন্টা, 7 আওয়ার অন ফর ইউ জোহরা। পুনম নাক কুচকাতেই চন্দ্র নাকে কুটুস করে একটা কামড় দিল। ফের বিনা নোটিশে অষ্টদয় দখল করে নিল। চন্দ্র আরেকটু গভীরে যেতেই দরজায় টোকা গেল। পুনম সাথে সাথেই চন্দ্রকে ধাক্কা মারলো, দীর্ঘশ্বাস ছাড়লো। চন্দ্র বিড়বিড় করে বলল, স্যার, এই রিমি দেখি রোম্যান্সের হাড্ডি, এক এরে দ্রুত বিদায় করতে হবে। রিমি দরজার ওপাশ থেকে বলল, চন্দ্র ভাই, বড় বাবা কামরুল সাহেবকে কেবিনে শিফট করা হয়েছে। তার পাশেই বসে আছে চাঁদনি বেগম। বেচারি কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। আপাতত সবাই বাইরে অবস্থান করছে। কামরুল সাহেব ঘুমিয়ে আছে। আনিস সাহেব ও পারভেজ সাহেব মিটমিটিয়ে হেসে চলেছে। এই নিয়ে নিপা বেগম ও সিতারা খানমের বিরক্তির শেষ নেই। ভাই হাসপাতালের বেডে শুয়ে আছে আর এরা দুজন খ্যাক খ্যাক করে দাঁত দেখাচ্ছে। রূপসার ছেলে রিমন টুকুর টুকুর চোখে দুই নানার দিকে তাকিয়ে আছে। রূপসার ফোনে পুনম কল দিল। মিম্মির কল দেখে রিমান সেই দিকে থেকে চোখ সরিয়ে ফোনের স্ক্রিনে তাকায়। রূপসা রিসিভ করতেই পুনম হরি হরি বড়িয়ে বলল, আসসালামু আলাইকুম আপু, বড় বাবার অবস্থা কেমন এখন? কেবিনে শিফট করেছে, আগের থেকে ভালো। তোদের ফ্লাইট কবে? পরশু আপু, কালকের টিকিট পাইনি তাই আসতে পারিনি। রিমি আসবে সাথে? হ্যাঁ। আচ্ছা, সাবধানে আসিস, নিজের খেয়াল রাখিস। আরো কথা বলে ফোনটা কাটে পুনম। পুনম সবার সাথে কথা বলে, কিন্তু চন্দ্র কারোর সাথে কথা বলে না, শুধু মা, বোন আর রূপসা বাদে। রাত 3টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্টারন্যাশনাল ফ্লাইট নামতেই বিমানের সিঁড়ি দিয়ে ধীরে ধীরে পুনমকে নামালো চন্দ্র। এক পাশে চন্দ্র, আরেক পাশে রিমি ধরে রেখে পুনমকে নামায়। রাস্তাও ফাঁকা করে দেয় সবাই। সিঁড়িটুকু নেমে পুনম চন্দ্রের দিকে তাকিয়ে বলল, ক্ষুধা লাগছে? চলো, এয়ারপোর্ট রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিবে চলো। পুনম দুর্বল পায়ে হেঁটে চলে। চন্দ্র তার জোহরাকে আগলে নেয়। এয়ারপোর্ট থেকে খেয়ে একটু বিশ্রাম নিয়ে বের হয়। তারা বের হতেই আশেপাশে তাকায়, কাউকে খোঁজ করে। চন্দ্র, লিমনের ডাকে সেই দিকে তাকায় চন্দ্র। লিমন, রিশান, শিহাব, ইহান এসেছে। চন্দ্রকে চারজন জাপটে ধরে। চন্দ্রের থেকে ফিরে পুনমের দিকে তাকায়। রিশান, শিহাব মাথায় হাত বুলিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে। ইহান ও লিমনও, আমাকে কি চোখে পড়ে না? আমিও এসেছি। রিমির দিকে তাকিয়ে রিশান বলল, তুই যেই 6 মাস ছিলি না, একটু শান্তিতে ছিলাম, তুই আইলি কেন রে বোন? রিমি রাগে নাক ফুলিয়ে বলল, আমাদের বাসায় এসো, তোমাকে যদি ঢুকতে দেই। টি শার্টের কলার পেছনে নিয়ে বলল, তুই কে রে? তোর এই কয়দিন পর বিদায়ের ব্যবস্থা করছি। কথায় না পেরে রাগে ফুলতে থাকে রিমি। লিমন বুঝিয়ে সাথে নিয়ে আসে। বাসায় ঢুকতে গেলে থেমে যায় চন্দ্র। লিমন, রিশান, শিহাব, ইহান বুঝে যায় কি জন্য, কিন্তু কিছু বলার সাহস পায় না। জোহরা মামু আর মামি আমাদের আসার খবর জানে? জানে তো। তাহলে ওই বাড়িতে চলো। উহুম, আমি তো শ্বশুর প্লাস বাবার বাড়িতেই যাব। না। গম্ভীর চন্দ্রের কণ্ঠস্বর। লিমন বোঝানোর ভঙ্গিতে বলল, চন্দ্র, তুই যাওয়ার দিন থেকে নিশাও এই বাড়িতে আসে না। মেজো আব্বু তাকে ত্যাগ করেছে। মেজো মায়ের সাথে তার সম্পর্কটা শীতল। লোকটা কোন দিকে যাবে বলতে পারিস? দুজনেই তার মেয়ে, তবুও এক মেয়ের জন্য আরেক মেয়েকে সে ত্যাগ করেছে।
চন্দ্র তবু কিছুই বলছে না দেখে শিহা পুনমকে ইশারা করে। পুনম দৃঢ় ভঙ্গিতে বলল, আমি এই বাসাতেই থাকবো, আপনি থাকলে থাকেন, না থাকলে নাই। বলেই আগে আগে হাঁটা শুরু করে চন্দ্র। আর না পেরে জোহরা পিছু নেয়। তা দেখে হেসে চারজন ও এই ঘাটতলা চন্দ্রকে পুনমই ঠিক করতে পারে। ভেতরে ঢুকে দেখে সবাই তাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষায় রত। সাথে আনিস সাহেব ও নিপা বেগমও আছে। কামরুল সাহেব নেই, সে চন্দ্র না আসলে হাসপাতাল থেকে আসবে না, তাই এখনো হাসপাতালে আছে। সাথে চাঁদনি বেগমও আছেন। চন্দ্রকে দেখে সবাই বেশ খুশি। পারভেজ সাহেব আলিঙ্গন করে চন্দ্রকে। বাবা, আর রেগে থাকিস না, মেজো বাবা মাপ চাই। হুম, দরকার নেই মেজো বাবা। সবাই ভাবে চন্দ্রের রাগ শেষ, তাই আনন্দে মেতে ওঠে। পুনম বাবা আব্বুর মাঝে বসা, দুই মা বসা। রেশমা বেগম খাইয়ে দিচ্ছে পুনমকে। আর খাবো না আম্মু। রেশমা বেগম জোর করে না, রাত হয়ে যাওয়ায় যে যার মতো করে খেয়ে দেয়ে যে যার ঘরে চলে যায়। প্রায় 2 বছর পর পুনম চন্দ্র নিজেদের ঘরে ঢোকে। ঘরে যা যে রকম ছিল সেই রকমই আছে। পুনম জানে পারভেজ সাহেব প্রতিদিন এই ঘরে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, নিজেই সব পরিষ্কার করতো, কাউকে ধরতে দিত না। সিতারা খানমকে তো আরো আগেই না। পুনমের জন্য বিছানা ঠিক করে চন্দ্র। পুনম ওয়াশরুম থেকে বের হতেই তাকে আগলে বিছানায় শুইয়ে দেয়। বিছানায় শুয়ে বলো, আমি আসছি, এসি ছেড়ে দিয়েছি হালকা করে, আর গরম লাগলে বাড়িও, আর বেশি না, কিন্তু শরীর খারাপ করবে। পুনম মাথা নেড়ে ফিনল্যান্ড অনেক দিন থাকার দরুন পুনমের এই ঠান্ডাও গায়ে লাগছে না। সে এসির পাওয়ার কমিয়ে দেয়। ঘরটা শীতল হতে সময় নেয় দীর্ঘদিন। এসি বন্ধ থাকার পরেও সে চলছে দেখে তারা অবাক হয়েছে। পরে খুব একটা ভাবেনি, কারণ হয়তো বাড়ির কেউ ঠিক করিয়েছে। ক্লান্তিতে শোয়ার কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। চন্দ্র বের হয়ে দেখে পুনম ঘুম। পুনমের ওই কিনারে কোল বালিশ দিয়ে ফোন দিয়ে বারান্দায় চলে যায়। ভার্সিটিতে ইমার্জেন্সি ছুটির অ্যাপ্লাই করে এবং হোম অফিসের জন্য রিকোয়েস্ট করে। কল কেটে বাংলাদেশের একটা নাম্বার ডায়াল করে। কথা শেষে ঘরে ঢোকে পুনমকে আগলে নিজেও ঘুমিয়ে পড়ে। রাতে দেরি করে ওঠার জন্য কারোরই সকালে ঘুম ভাঙে না। চন্দ্রের দরজায় করাঘাতে ঘুম ভাঙে। মুখ কুঁচকে আশেপাশে তাকায়, তখনই মনে পড়ে তারা বাংলাদেশ। দরজায় শব্দ বেশি হচ্ছে দেখে তাড়াতাড়ি করে গেট খুলে চন্দ্র। গেট খুলতেই দুই পাশ থেকে দুজন তাকে জাপটে ধরে। চন্দ্র বুঝে যায় কে, সেও তাদের আগলে নেয়। তাদের নিয়ে বাইরে এসে বলল, তোদের আপা ঘুমাচ্ছে, এখন ঘুমাক, উঠলে দেখা করিস। পরশ পূর্ব মাথা নাড়ে। তারা কাল হাসপাতালে ছিল, এই জন্য রাতে চন্দ্রের সাথে দেখা করতে পারেনি। রিমান ভুরু কুচকে দুই মামুর দিকে তাকিয়ে বলল, এই মামু, এমতে বাদুলের মতো দুলে এত কেন? এইটা আমাদের গাছ, তাই ঝুলে আছি। চন্দ্রের হাঁটুতে খোঁচা দিয়ে বলল, এই গাছ দিকে হাঁটতে পারলে মামু? চন্দ্র হেসে দেয়, হাঁটু ভেঙে বসে রিমানকে কোলে নিয়ে বলল, মামু গাছ কোলেও নিতে পারে। নিবে না ওরে, একদম কোলে নিবে না। রূপসার কথায় চন্দ্র সেই দিকে তাকায়, মুচকি হেসে বলে, তাই বুঝি, কিন্তু আমার মামু তো আমার কোলে উঠবে। রিমানের দিকে তাকিয়ে বলো, কি মামু কোলে উঠবে না? রিমান গলা জাপটে ধরে বলো, উঠবো। রূপসা কিছু বলার আগেই মুক্তি বলল, হ্যাঁ রে, তোর ছেলেটা এত লোভী কেন, ধরার আগেই চলে গেল। চন্দ্র হাসে ভুরু নাচিয়ে বলল, তোর ছেলেও এসে পড়বে দেখবি। মুক্তি ভেংচি কাটে। চন্দ্র 1.5 বছরের মহানের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, মামু, মহানের জন্য চকলেট এনেছি, মহান কি খাবে? মহান মায়ের দিকে তাকায়। মুক্তি চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। মহান মায়ের চোখ রাঙানি উপেক্ষা করে চকলেটের জন্য দৌড় মারে মামুর কাছে। চন্দ্র দুই ভাগ্নেকে দুই কোলে নিয়ে বসে রান্নাঘরে কাজ করতে থাকা ঝিনুকের উদ্দেশ্যে বলল, ছোট মামু কই? নেই, থমথমে জবাব ঝিনুকের। চন্দ্র কিছুই বলে না। রিশান পাশে বসে বলল, নির্ঝর ঘুমায়, তুই বল বড় মামাকে আনতে কখন যাবি? হাসপাতালে থাকতে চাচ্ছে, আরেকদিন থাকুক।
চন্দ্রের কথায় লিমন হেসে বলল, সেই ভোর থেকে বাসায় আসার জন্য পাগল হয়ে গেছে। পারভেজি সাহেবের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বলো তো? আব্বুর হার্ট তো একদমই স্টেবল ছিল। পারভেজি সাহেব, আনিস সাহেব ও মিরাজ সাহেব মিটি হাসতে হাসতে বলল, তোর মায়ের জন্য? মানে? ভাইজানের বিয়ের আগে ভাবিকে একজন পছন্দ করত এবং বাসায় প্রস্তাবও পাঠিয়েছিল। তা শুনে তড়িঘড়ি করে তোর নানির সাথে যুদ্ধ করেও আমার শান্ত শিষ্ট ভাইটা তোর মাকে বিয়ে করেছে। কিছুদিন আগেই হঠাৎ তারা এই এলাকায় আবার ফিরে আসে। একদিন ভাবির সাথে কথা বলতে দেখে, ভাবিকে মানা করে তার সাথে কথা বলতে। ভাবি কিছু না বলেই আনিসের বাসায় ঢুকে গেছে। সেই দিনই ভাবির চিন্তায় মাইনার অ্যাটাক করে বলেই পারভেজ সাহেব শব্দ করে হেসে দেয়। আনিস সাহেব ও মিরাজ সাহেবও হাসছে। মিরাজ সাহেব বলল, ভাইজানকে হাসপাতালে নেওয়ার সময় বলছে ওই বেটাকে নাকি এলাকা থেকে উচ্ছেদ করবে সে এসেই। ওই বেটার জন্যই তার হার্টের ব্যামো। তিনজন এবার হা হা করে হেসে দিল, আর বাকিরা হা হয়ে তাকিয়ে আছে বাবা চাচাদের দিকে। কামরুল সাহেবকে বাসায় আনা হয়েছে। সে বাসায় ফিরেই ওই দোনলা বন্দুক নিয়ে ছুটেছে সেই লোকটির বাড়িতে। তাদের বাসা থেকে 10 মিনিটের দূরত্বে ওই লোকের বাসা। বাড়ির মহিলারা বাদে সকলেই কামরুল সাহেবের পিছনে ছুটেছে। পুনম চাঁদনি বেগমের দিকে তাকিয়ে ক্লান্ত স্বরে বলল, বড় মা, এই জন্যই তোমার ছেলে এমন বড় বাবা, এই বয়সেও পাগলাটে স্বভাবের যুবক। আর যুবক বয়সে কেমন ছিল তাহলে? চাঁদনি বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন। এই লোক সবার সামনে শান্ত থাকলেও গোপনে ছিল পাগল স্বভাবত। পুনমের দিকে তাকিয়ে বলল, ওই কথা বাদ দে, বল আমার ভাই অথবা বোন কেমন আছে? আর তোর 6 মাসে পড়লো তাই না রে? হ্যাঁ। নিপা বেগম বলল, আপা, পুনমের 7 মাসের সাতসা তাহলে বাংলাদেশেই করতে পারবো বলো? কি জানি ছেলে কি চিন্তা করে। অনেকে তো হলে রাগ, আর বিদেশ ভুঁইয়ে থাকলে তো এবার মানিয়ে রাখতে পারলেই হলো। সবাই এবার অন্য কথা শুরু করলো। মাগরিবের আজানের পরপরই সবাই আড্ডায় বসেছে। পুনমের হাতে এ, তিলের নাড়ু। ঝিনুকের ছেলে উঠে যাওয়ায় সে ঘরে চলে গেল। মহান আর রিমান খেলছে। একটু পরেই হাসি মুখে প্রবেশ করলো কামরুল সাহেব। তার পরপরই প্রবেশ করলো চন্দ্র সহ বাকিরা। নামাজ পড়ে তারাও এসেছে। কি হলো বড় বাবা, কি করলে? রূপসার কথায় কামরুল সাহেব বলল, আরে রূপ মা, ওই বেটার বউ আমার বউয়ের সাথে কথা বলার অপরাধে তারে কান ধরে উঠবস করিয়েছে। এত চমৎকার মহিলা, তাই আমি ভেবে রেখেছি আমার নাতনি হলে ওই বেটার নাতির সাথে বিয়ে দিব। ওই বেটার নাতিটাকে আমার বেশ পছন্দ হয়েছে। কিন্তু আব্বু, তোমার সব কয়টাই তো নাতি। চন্দ্রের মেয়ে হলে? ও, এই জন্য চন্দ্র এমন গম্ভীর? এর মধ্যেই আনিস সাহেব ও পারভেজ সাহেব বলেন, যাই বলো, পিচ্চিটা বেশ ভালোই আদব কায়দা জানে। তা শুনে চন্দ্র বিড়বিড় করে বলল, ভদ্র, বেয়াদবের হরদম একটা, নাকে দম করে রাখে। পুনমের পাশে বসায় শুধু পুনমই শুনল। পুনম তাকায় তার দিকে। চন্দ্র পুনমকে উঠিয়ে ঘরে নিয়ে যাওয়ার আগে পেছন ফিরে বলল, আমার মেয়ে আমি জীবনেও ওই বজ্জাত ছেলের সাথে বিয়ে দিব না। পেছন থেকে কামরুল সাহেব চিল্লিয়ে বলল, রতনে রতন চেনে। চন্দ্রও সমানে ফিরে জবাব দিল, আর তুমি চেনো কচু। পারভেজি সাহেব, আনিস সাহেব, মিরাজ সাহেব উচ্চ স্বরে হেসে দিল। হাসি গেলেও চলে। 1 সপ্তাহ কালকেই নির্ঝরের 6 মাস শেষ। তাই সবাই ঠিক করেছে মুখে ভাতের অনুষ্ঠান করবে। রিশানদের বাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবাই শাড়ি পরবে ঠিক করেছে। সেই সাথে পুনমকেও বলা হয়েছে। পুনম জানে চন্দ্র জীবনেও তাকে শাড়ি পরতে দিবে না এই অবস্থায়। তবুও একটা চান্স মিস দিতে চায় না মানানোর জন্য। বেবি পিঙ্ক কালারের একটা তাঁতের শাড়ি বের করলো। এগুলো বিয়ের শুরুর দিকে চন্দ্র প্রতি মাসে একটা করে শাড়ি আনতো তার জন্য। শাড়ির সাথে একটা সাদা ক্রপ টপ পরবে এটা বলে ঠিক করলো। সাথে ম্যাচিং চুড়ি পরবে। চন্দ্র ওয়াশরুম থেকে বেরিয়ে পুনমকে বসে থাকতে দেখে বলল, এখনো রেডি হওনি? শাড়ি পরবো না, এখন শাড়ি পরা চলবে না, আমি রিস্ক নিতে পারবো না। একটু সময় থাকবো,
আর গিয়েই তো বসেই থাকবো। না করেছি তো। না, আর একটা কথাও শুনতে চাই না। পুনম কোনো কথা না বলে চুপচাপ উঠে আলমারির থেকে ঢিলেঢালা থ্রি পিসটা বের করে। ওয়াশরুমে যেতে নিলে বাদ সাধে চন্দ্র। সে বলল, এখানেই চেঞ্জ করো। করব না। সব কথা আপনারই হবে নাকি? আমার কথাতেই হবে। পুনমের ওড়নাটা সরিয়ে বলল। পুনম লাজুক ভঙ্গিতে মাথা নেড়ে না করতেই চন্দ্র পাঞ্জাবি গলিয়ে পারফিউম দিয়ে ওয়ালেট আর ফোনটা পকেটে ভরতে ভরতে বলল, আমি বাইরে আছি, হলে ডাক দিও। 5 মিনিট পরে ডাক দিল পুনম। পুনমকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে চুড়ি পরিয়ে দিল, চোখে গাঢ় করে কাজল দিয়ে দিল, চুলটা পরিপাটি করে আছড়ে বেনি গেথে দিল, মাথায় ঘোমটা টেনে দিয়ে কপালে আর নাকের ডগায় চুমু খেয়ে বলল, আমার রাঙা বিবি জোহরা। পুনম রিটার্ন চুমু খেয়ে বলল, আমার গম্ভীর শের আলী। দুজন বের হলো। ডাক শুনে ততক্ষণে সবাই এসে হাজির। সবাই বের হলো, কেউ আর গাড়ি বের করলো না, শুধুমাত্র চন্দ্র বাদেই। এইটুকু রাস্তাও সে পুনমকে হাঁটিয়ে নিবে না। বাসার মধ্যে ঢুকেই পুনমের কাছে গরম লাগতে শুরু করলো। মনে মনে ভাবলো, শের আলীর কথা শুনেই লাভ হয়েছে। পুনমকে কোনো সেফ জায়গায় বসানোর জন্য জায়গা খুঁজতেছিল চন্দ্র। এর মধ্যেই পেছন থেকে কেউ ডাক দিল। পিচ্ছি কণ্ঠে শ্বশুর ডাক শুনেই চন্দ্র পেছনে ফিরে চাইল। পিচ্ছিটা ঝটপট এসে দাঁড়িয়ে বলল, কি খুঁজতেছেন শ্বশুর মশাই? পুনম হাঁ হয়ে পিচ্ছিটার দিকে তাকিয়ে আছে। পুনমের দিকে ফের তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আমি আপনাদের হবু মেয়ের জামাই আইজান আহমেদ হাজিন। বয়স 10 বছর, ক্লাস 4-এ পড়ি, হিট বাংলাদেশ স্কুলে। পুনম হাঁ হয়ে চন্দ্রের দিকে তাকায়। চন্দ্র নাক কুঁচকে বলে, এই সেই পিচ্ছি? পুনম ফিক করে হেসে দেয়। পুনমের হাসি দেখে আইজান বলল, শাশুড়ি আম্মা, আপনাকে আমার হেব্বি পছন্দ হয়েছে। আল্লাহকে বলবেন আমার বউটাকে যেন আপনার মতোই কিউট বানায়। এই খচ্চর শ্বশুরের মতো যেন না হয়, বলেই দৌড়ে চলে গেল ভিড়ের মধ্যে। চন্দ্র হা হয়ে তাকিয়ে আছে বিচ্ছুর দিকে। পুনম হেসে দিয়েছে। চন্দ্র আশেপাশে তাকাতে তাকাতে বলল, মেয়ের কোনো হদিস নাই, আর মেয়ে নিয়ে সকলে টানাটানি শুরু করে দিয়েছে। পুনমকে রিশানের ঘরে বসায়। এই প্রথম বড় পুপির বাড়িতে আসলো পুনম। রিশান ঘরে ঢুকে এসি ছেড়ে দিল। ঝিনুক পাশে বসে নাস্তার ট্রে পাশে রেখে বলল, হাসপাস লাগা কমেছে? ঝিনুক ভাইয়া ওরা কোথায়? আছে, বাইরে সবাইকে খাওয়ানোতে ব্যস্ত আছে। রাতে ভিড় কমলে কেক কাটা হবে। এর মধ্যেই ঘরে আসে রূপসা মুক্তির রিমি। আলোচনায় বসে 5 বোন কথায় কথায় জিজ্ঞাসা করে নিশার কথা। পুনমের মুখে নিশার কথা শুনেই সবাই থমথমে মুখে বসে বলল, ওর মতো মেয়ে রাশেদ ভাইয়ের মতো একটা ভালো ছেলে পেয়েছে ভাগ্য গুণে। সংসার কেমন চলছে? ভালোই, তবে রাশেদ ভাইয়ের জোরে। ওইটা তো সারাদিন বন্ধু হৈহুল্লোড় নিয়েই থাকে, স্বামীর খেয়াল রাখে না। এমন করে তো চলতে পারে না আপা। তোরে শক্ত হাতে লাগাম টানতে হবে। পুনমের কথার প্রেক্ষিতে মুক্তি বলল, যে লাগাম টানবে সেই তো মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ আর কিছুই বলল না। মহান আর রিমান আশায় তাদের কথা অন্য দিকে চলে গেল। পুনমের খাওয়ায় নিয়ে আসলো চন্দ্র। বিরিয়ানি লোকমা মুখে মাখিয়ে পুনমের মুখে দিতে দিতে বলল, কিসের এত কথা? সেই কখন থেকে খাওয়ার জন্য ডেকে চলেছি। ভাইয়া, পুনম কি একাই আছে এখানে? আমরাও তো আছি, আমাদেরও অধিকার আছে তোমার হাতে খাওয়ার। চন্দ্র বলল, তোদের জন্য তোদের বরেরা অ্যাভেলেবেল আছে, দেখ আসছে। বলতে বলতেই ইহান, লিমন, রিশান ঘরে ঢোকে। যে যার বউকে খাইয়ে দিতে শুরু করে। ঘরের বাইরে থেকে বাবারা নিজেদের মেয়ের সুখ দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করে তাদের যেন এমনই সুখে রাখে। নভেম্বরের প্রথম বর্ষণে শীত শীত ভাব এনে দিয়েছে। হঠাৎই গরম শীতে পুনম অসুস্থ হয়ে পড়েছে। ঠান্ডা কাশি মেয়েটাকে একদম কাবু করে ফেলেছে। আদা চা, আদা দিয়ে তুলসীর পাতার রস, একটু পরপরই হাত পা বুক পিঠ তেল মালিশ।
কেউই কোনোটার অভাব রাখছে না। সিতারা খানম, চাঁদনি বেগম এবং রেশমা বেগম এটা সেটা দিয়েই যাচ্ছে। কাশতে কাশতে মেয়েটার কণ্ঠ ভেঙে গিয়েছে। কাশির চোটে গতকাল বমিও করে দিয়েছে। চন্দ্র আর না পেরে আর ডাক্তারের কাছে নিয়ে এসেছে। ওয়েটিং জোনে বসে আছে দুজন। গাইনি বিভাগের ডাক্তারের সিরিয়ালেও নেওয়া হয়েছে। চেক আপটাও করে ফিরবে চন্দ্র। পুনম চন্দ্রের বাহুতে মাথা এলিয়ে রেখেছে। একটু পর পর কেসে উঠছে। তাদের সিরিয়াল আসায় তারা ভেতরে প্রবেশ করলো। পুনমের সাথে নর্মাল কথাবার্তা শেষে চন্দ্রকে বের হতে বলে চন্দ্র বের হয়ে যায়। পুনম বেডে শোয়। যখনই তাকে চেক আপ করবে তখনই কেবিনে নক করে কেউ। ডাক্তার জোহরা মুনমুন পর্দায় সরিয়ে তাকায় অ্যাসিস্ট্যান্টের দিকে। ম্যাম, সিরিয়াস রোগী এসেছে, মেবি মিসক্যারেজ। আম্মু, তুমি একটু বসবে? পুনম হেসে মাথা নাড়ায়। উঠে ডেস্কের সামনে চেয়ারে বসে। তখনই প্রবেশ করে রোগী পুনম। তার দিকে তাকিয়ে হতবাক, যন্ত্রণায় কাতরানো নিশা। অবাক হয়ে নিশার দিকে তাকিয়ে থাকে পুনম। নিশাকে রাশেদ বেডে শোয়ায়। পুনম দ্রুত এগিয়ে যায়। নিশু, এই নিশু, কি হয়েছে? দেখ, আপা এসেছি। নিভু নিভু চোখে তাকায় নিশা। পুনমকে দেখেই ঝরঝরে কেঁদে বলল, আমাকে মাফ করে দে আপা। আমি অনেক বড় অন্যায় করেছি। আমার অন্যায়ের ফল নিজের বাচ্চাটা হারিয়ে ফেলেছি আপা। আর কিছুই বলতে পারে না নিশা। ডাক্তার তাকে দ্রুত ভর্তি ও কিছু টেস্ট দেয় এবং তাৎক্ষণিক ট্রিটমেন্ট লিখে দেয়। স্ট্রেচারে করে যখন নিশাকে নেওয়া হলো, চন্দ্রের হাতটা ধরে নিশা হু হু করে কেঁদে দিল। কি বলল কেউই বুঝলো না। শেষে মাপ চাওয়ার অংশটুকু বোঝা গেল। পুনম ভয় পেয়ে আছে। ডাক্তার পুনমের চেক আপ করে তাকে টেনশন নিতে মানা করে এবং কিছু টেস্ট দিয়ে আপাতত কাশির ঔষধ দেয়। পুনম কেঁদে কেঁদে বোনের জন্য সুস্থতা চাইলে সে জানায় সে রোগী ভিজিট শেষে আবার আসবে। ততক্ষণে বাড়িতে সকলকে নিশার অবস্থা সম্পর্কে অবগত করেছে। পুনমই কেঁদে কেঁদে জানিয়েছে। আধা ঘন্টার মধ্যে সকলে এসে হাজির। রাশেদকে লিমন ইহান সামলাচ্ছে। চন্দ্রের বুকে মুখ গুজে পুনম কেঁদে চলেছে। সন্তান হারানোর যন্ত্রণাটা সে জানে। যতই তার কাছ থেকে সবাই তার ব্যাপারটা লুকাক না কেন, সে প্রাপ্তবয়স্ক নারী। সে নিজের পরিবর্তন অবশ্যই বুঝেছে। ঔষধের মাধ্যমে ভ্রূণের ছিন্ন ভিন্ন অংশটা বের হবে এবং 15 দিনের ঔষধ খাইয়ে দেখা করতে বলে চলে গেল ডাক্তার। সবারই মন খারাপ। মেয়েটা প্রায় 2 বছর সকলের থেকেই দূরে। যাও দেখা পেল, তাও এই অবস্থায়। কেউ মানতে পারছে না। কেবিনে প্রবেশ করে পারভেজ সাহেব। মেয়েদের মধ্যে নিশার গায়ের রংটা উজ্জ্বল। সেই উজ্জ্বলতা আজ হারিয়ে গেছে। আহ, পুষ্ট মুখটাও কেমন যেন ফ্যাকাশে ধারণ করেছে। নিশার চেহারায় হাত বোলায় তিনি। সব স্বাভাবিক নেই কেন তার জীবনের ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল। বাচ্চা কাচ্চা নিয়ে মুক্তিরা থাকতে পারবে না দেখে ওরা কাল রাতেই চলে গিয়েছে। আজই নিশাকে ছেড়ে দিবে, খুব একটা সমস্যা হয়নি তাই। দুপুরে চেক আপ করে ছেড়ে দিবে। তাই বাচ্চা নিয়ে ওরা আর কেউ হাসপাতালে আসেনি। সকালবেলায় রেশমা বেগম খাবার নিয়ে আসে। গতকাল পারভেজ সাহেব, সিতারা খানম ও রিমি ছিল। সিতারা খানম ও রিমিকে বাসায় পাঠিয়ে দিয়ে নিপা বেগম ও রেশমা বেগম থাকলো। আনিস সাহেব ছাড়পত্রের জন্য বিলিং সেকশনে আছেন। একটার পর নিশাকে আলিভিলায় ফেরে আর তার সাথে রাশেদও আছে। নিশাকে দিয়ে রাশেদকে ঘরে পাঠিয়ে দিল সবাই। পুনম তখন ঘুম, মেয়েটা দিনে ঘুমায়, রাতে জেগে থাকে। কাশির জন্য ঘুমাতে পারে না। দিনটা গুমড়ে গুমড়ে কেটে গেল। ঘুম থেকে উঠে পুনম ও নিশার সাথে দেখা করে এসেছে। মেয়েটা আপাতত স্বাভাবিক। সন্ধ্যায় ঝিনুক সহ শিলা বেগম আসেন। শিহাবের জন্য মেয়ে দেখেছে। সেই সংবাদ নিয়ে দুঃখের মাঝে খুশির সংবাদটা সবার মুখেই হাসির ঝলক ফোটায়। ঠিক করা হয় সামনের শুক্রবার মেয়ে দেখতে যাবে তারা। আপা, এত মানুষজন যাব মেয়ে দেখতে, মেয়ের বাড়ির লোকজন অ্যাটাক করবে না তো আবার? নিপা বেগমের কথার প্রেক্ষিতে শিলা বেগম বলল, আগে থাকতেই প্র্যাকটিস করে নিতে হবে না? মেয়ের বাড়ির লোকজনে আমরা কি মানুষ কম নাকি? শেষে দেখা গেল তোমার ছেলের বিয়েই ভেঙে গেল আমাদের দেখে ফুপি।
লিমনের কথায় হাসির রোল পড়ল। অনেক দিন পরে ড্রয়িং রুমে চাঁদের হাট বসেছে। ছোটরা কে কি পড়বে, বড়রা মেয়েকে দেখে কে কি দিবে সেসবের হিসাব নিকাশ করছে। এর মধ্যে নিশাও আছে। তাকে নিচে নামিয়েছে পুনম। রূপসার কাছেও নিশা মাফ চেয়েছে। বোন কোনো কালে বোনের থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। রাতে ডিনার শেষে ঝিনুকরা চলে গেল। যে যার মতো খাওয়া শেষ করে চলে যায়। মুক্তিও আজ শ্বশুরবাড়ি গিয়েছে। তার শ্বশুর অসুস্থ। সেখানে হয় রূপসা নয় মুক্তির থাকার প্রয়োজন ছিল। তাই মুক্তির স্বামী সন্তান সহ শ্বশুর বাড়িতে প্রস্থান করেছে। চন্দ্রের বুকে মুখ গুজে কেশে চলেছে পুনম। চন্দ্র ধীর হাতে রসুন সরিষার তেল মালিশ করছে পুনমের পিঠে। একটু কাশি কমে আসলে ফ্লাক্স থেকে গরম পানি লবণ দিয়ে খেতে দিল। একটু আরাম পাওয়ায় ওই ঔষধের প্রভাবে অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে গেল পুনম। পুনমের ঘন ঘন নিঃশ্বাসে নিজের বুকের দিকে তাকায় চন্দ্র। কোমর বাঁকিয়ে শরীরটা আরেকটু সরিয়ে দিল। জায়গা হলো পুনমের ললাটে দীর্ঘ চুমু দিল। বিড়বিড় করে বলল, আই এম সরি জোহরা, আই এম সরি। আমি জানি ভুল, কিন্তু কি করব? আমি কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। নিজের সন্তানের খুনিকে শাস্তি না দিয়ে কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। থেমে আবারও বলল, আমি সন্তান ইকুয়াল টু সন্তানে বিশ্বাসী। তবে এটা শুধু আমার সিক্রেট, কেউ জানবে না, আমি জানতেই দিব না। বিড়বিড় করে বলে ঘুমন্ত জোহরার দিকে তাকায়। 3 দিন পর আজ একটু শান্তিতে ঘুমাচ্ছে। এসি বন্ধ করে সিলিং ফ্যান ছেড়ে দিল। পা দিয়ে পায়ের কাছে থাকা পাতলা কাঁথাটা দিয়ে দুজনের গায়ে জড়ায়। আসসালাতু খয়রুম মিনান নাও, অর্থ ঘুম হতে নামাজ উত্তম। আজানের প্রতিধ্বনি কানে যেতে ঘুম ছুটে যায় চন্দ্রের। গভীর ঘুমে পুনম। তাকে না ডেকে উঠে পড়ে। ধীরে ধীরে গিজারটা অন করে নিজে ফ্রেশ হয়ে অজু শেষ করে হাত মুখ মুছে পুনমকে ডাকে। নিভু নিভু চোখে তাকায় পুনম। বিস্তর হেসে পুনমের ললাটে চুমু খেয়ে বলো, ওঠো জোহরা, ফজরের রক্ত শেষ হয়ে যাবে। পুনম উঠে বসে। ঝিম মেরে বসে বলো, এত ঘুম কোথা থেকে আসে আমার, যে আমি আগে আপনাকে ডাকতাম, এখন আপনি আমাকে ডাকেন শের আলী সাহেব। মুচকি হাসে চন্দ্র। সমস্যা নেই প্রিন্সেস, অথবা প্রিন্স আসলে আবার আগের রুটিন চলবে, সাথে এই কয় মাসের উড়াধুরা রোম্যান্স। অসভ্য শের আলী সাহেব, স্রেফ জোহরার জন্য। হাসে পুনম। চন্দ্রের গলা পেঁচিয়ে ধরে। চন্দ্র কোলে তুলে বাথরুমের সামনে নামায়। পুনম ফ্রেশ হয়ে একেবারে অজু করে বের হয়। আগে পিছে জায়নামাজ বিছিয়ে চন্দ্রের ইমামতিতে নামাজ শেষ করে দুজন। কিছু কিছু মানুষ আছে, কখনো ঠিক হয় না, তাদের মনে অন্তর্জ্বলন থাকেই। রোজিনা বেগমও তাদের মধ্যেই পড়ে। সাভার থেকে হঠাৎই কাজের জন্য ঢাকা যায় রোজিনা বেগম। সেখানে একটা বিয়ের অনুষ্ঠানে নিশাকে দেখে চমকে ওঠে। তবে আশেপাশে কাউকে না দেখে সাহস করে এগিয়ে যায়। বান্ধবীদের সাথে কথা বলছিল নিশা। হঠাৎই কারোর ডাকে পেছনে ফিরে। প্রথমে চিনতে না পারলেও পরে ঠিকই চিনে ফেলে, এই যে তার জন্মদাত্রী। নিশা বন্ধুদের সামনে অকওয়ার্ড ফিল করে, তাই এদিকে ওদিকে তাকিয়ে ফাঁকা স্থানে যায়। রোজিনা বেগমও তার পিছু নেয়। মেয়েকে আবেগে জড়িয়ে ধরে রোজিনা কেঁদে কেঁদে নিজের পরিস্থিতি জাহির করে। সেই সাথে এও বলে, পুনমের জন্যই আজ তার এই অবস্থা। সে যদি না আসতো তাহলে আজ সব ঠিক থাকতো। কিন্তু নিশা সেদিন পাত্তা না দিয়ে চলে যায়। এরপর থেকেই প্রায়ই তাকে নিশার ভার্সিটির আশেপাশে দেখা যেত। মেয়ের জন্য এটা সেটা বানিয়ে নিয়ে আসতো, আবার হাত পেতে টাকাও চাইতো। প্রথম প্রথম নিশা বিরক্ত হলেও আস্তে আস্তে তার কথা নিশার মস্তিষ্কে আহ, আঁকড়ে ধরে। সে ভাবে পুনমের জন্যই তার পূর্বের সাথে দূরত্ব বেড়ে গেছে। বাবাটাও সারাদিন পূর্ণ মা করে। মুক্তি আপু, রূপসা আপু, এরা সবাই পুনমের জন্য পাগল। সারাদিন পূর্ণ। তবে নিশার ক্ষোভটা আলাদা স্থানে। বোঝার পর থেকে সে চন্দ্রকে মনে মনে পছন্দ করত। আগে রোজিনা বেগম ঘন ঘন চাঁদনি বেগমের কাছে আবদার করত তার ছোট মেয়ের সাথে চন্দ্রের বিয়ে দিবে। সেই থেকেই সেও একটু একটু পছন্দ করত। কিন্তু যেদিন থেকে জানতো চন্দ্র পুনমের জন্য পাগল,
সেদিন তার খুব রাগ হয়েছিল। কি পেয়েছে সবাই ওই কাল্লা পুনমের মধ্যে? তবে কাউকে কিছুই বলতে পারেনি, জানে বললে হিতে বিপরীত হবে। অনেকদিন পর রোজিনা বেগমের জন্য সেই রাগ মাথা চাড়া দিয়ে ওঠে। ঠিক তখনই জানতে পারে সবাই পুনমের গ্রামে যাবে, তাকে সাধলে সে না করে পড়াশোনার অজুহাতে। সে আগেই টের পেয়েছিল চন্দ্রের দলে আগে কাজ করা রাশেদ নামের লোকটা তাকে পছন্দ করে। শান্ত শিষ্ট ভদ্র গোছের লোকটা তাকে বেশি পছন্দ করে। তাই তাকে হাতিয়ে হাতিয়ার বানিয়েই তাকে খবর দিয়ে তার সাথে পালিয়ে যায়। সেখানে তার উদ্দেশ্য ছিল সমাজের সকলকে অপদস্থ করা। সেই দিন যখন তাকে ফিরিয়ে আনা হয়, তার রাগ সবচেয়ে বেশি ছিল পুনমের ওপর। তাই তো তাকে নিজের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিয়েছিল। তবে নিশা এটা জানতো না পুনম প্রেগনেন্ট। জানার পরেও তার মনে অনুশোচনার বদলে ভয় ছিল, চন্দ্রের ভয়। চোখ মেলে তাকায় নিশা, আকাশের দিকে তাকিয়ে নিজের ভুলের সমীকরণ মিলানোর চেষ্টা করছিল। কখন যে চোখটা বন্ধ করে অতীতে চলে গেছে বুঝতে পারেনি। নিশা এখন মানে তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল রোজিনা বেগমকে আবার নিজের জীবনে প্রবেশ করতে দেওয়া। দরজা নকের শব্দে সেই দিকে তাকায় নিশা। সিতারা খানম খাবার নিয়ে এসেছে। আজ এই বাসায় এসেছে 4 দিন। এই 4 দিনে সবাই তার বেশ যত্ন করেছে, তবে সিতারা খানম একটু গম্ভীর। মনে হয় আগের কথা ভোলেনি। সেদিন হাসপাতালে সে সিতারা খানমের সাথে অনেক বাজে ব্যবহার করেছে। রাশেদ বাবা, ঠান্ডা পড়েছে তো, এখনই খেয়ে নাও, না হলে তরকারি জমে যাবে। আর 2 গ্লাস দুধ দিয়েছি, তুমিও খেও, ওকেও খাইয়ে দিও। সিতারা খানম চলে যায়। রাশেদ দরজাটা বন্ধ করে খাবারের ট্রেটা টি টেবিলে রাখতে রাখতে গম্ভীর স্বরে বলল, খেতে আসো। দীর্ঘশ্বাস ফেলল নিশা। এই স্বামী নামক লোকটাকেও সে বেশ কষ্ট দিয়েছে। সবাই যে বলতো তার মধ্যে রোজিনা বেগমের প্রতিচ্ছবি, তা একদমই ভুল বলেনি। নিজের মনে মনে প্রতিজ্ঞা করে সবাইকে সে ভুল প্রমাণিত করবে। নিজের স্বামী সংসারের দিকে নজর দিবে, বাবা মা ভাই বোনেদের কাছে ক্ষমা চাইবে। হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে চলে গেছে 1 মাস। চন্দ্রর ছুটি আগামী 15 দিন পরই শেষ। তাই মায়েরা ঠিক করেছে পুনমের সাতটা করেই ফেলবে। সেই অনুযায়ী সকাল থেকে পিঠার ধুম পড়েছে। রেশমা বেগম, চাঁদনি বেগম ও নিপা বেগম মিলে 7 রকমের পিঠা বানিয়েছে, সাথে সরিষার তেলের তেহারি। লাল টকটকে শাড়ি 2 বেনি করে সেখানে লাল ফিতা দিয়ে আড়াআড়ি ভাবে বেঁধে দিল। হাতে লাল রেশমি চুড়ি, চোখে মোটা করে কাজল। লাল রঙা বউর দিকে অপলক তাকিয়ে আছে চন্দ্র। পুনমের সাথে দেখা হওয়া থেকে এ যাবৎ সে পুনমকে লাল রঙে কোনো কিছুই পরতে দেখেনি। চন্দ্রেরও সেই সব নিয়ে কোনো কালেই মাথা ঘামানোর প্রয়োজন পড়েনি। আর কাছে জোহরার কমফোর্ট সবার আগে। তবে আজ আটপৌরে ভাবে শাড়ি পরা, শাড়ির আড়ালে 7 মাস শেষে 8 মাসের উঁচু পেটটা দেখা যায়, যা চন্দ্রের বুকে শান্তি অনুভব করায়। চন্দ্র ধীর পায়ে এগিয়ে যায় আয়নার সামনে। তাকে পুনমকে জড়িয়ে ধরে। পুনম নজর ওঠায়, দেখে চন্দ্র গভীর চোখে তার দিকে তাকিয়ে আছে। পুনম মুচকি হেসে ভুরু নাচায়। চন্দ্র ভুরু নাচায়। পুনম আবারও ভুরু নাচায়, চন্দ্রও তাই করে। এইরকম কয়েকবার করার পর দুজনেই একসাথে শব্দ করে হেসে ওঠে। সন্ধ্যা পেরিয়ে রাত হওয়ায় পুনমকে ডাকতে আসে রূপসা। চন্দ্র আর পুনমকে একসাথে দেখে ঘরে ঢোকে। পুনমকে নিতে নিতে বলল, ভাই, এবার তো একটু দূরত্ব বজায় রাখো। সারাদিন ওর সাথে ফেবিকলের মতো চিপকে থাকো। আমার বউ, আমি চিপকে থাকবো না তো কি চিপকে থাকবো? কে চিপকে থাকবে, হ্যাঁ? আর তুই এমনে আমার বউকে হাইজ্যাক করে নিলি কেন? ভেংচি কাটে রূপসা, বলো, হ্যাঁ আইসে। চন্দ্র হতাশ চোখে পুনমের যাওয়ার দিকে তাকিয়ে নিজেও নিচে নেমে এলো। পুনমকে টেবিলে বসিয়ে সব পিঠা থেকে একটু একটু করে মুখে দিচ্ছে সবাই। পুনমের জন্য আশেপাশের মহিলারা গিফট এনেছে। হাসি ঠাট্টার মাঝে পুনমের চোখ মুখ বিকৃত হয়ে যায়। চোখটা বন্ধ করে নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করে, আবার মুখে হাসি ফোটায়। সবাই হাসি আনন্দ গান গাওয়ায় ব্যস্ত। চিনচিন ব্যথা অনুভব হতেই টেবিল ক্লথ খামচে ধরল পুনম। পানির জায়গাটা জগটা পড়তে নিয়ে এলে
ধরে ফেলে মুক্তি। পুনমের চেহারার দিকে তাকিয়ে দ্রুত হাত বুলিয়ে বলল, কি হয়েছে পূর্ণ? এমন করছিস কেন? আপু ব্যথা করছে, কান্না গিলে কোনো রকমে বলল পুনম। সঙ্গে সঙ্গে সবাই পুনমের কাছে যায়। ক্রমে ক্রমে বেচারির ব্যথা বেড়ে চলেছে। চন্দ্র যেন কথা বলতে ভুলে গিয়েছে। পুনমের কাছে আসলে পুনম অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল, ব্যথা। চন্দ্র পুনমের মাথাটা বুকে চেপে ধরে। পুনম চন্দ্রের টি শার্ট খামচে ধরে, ব্যথা সূচক শব্দ করল। লিমন বলল, চন্দ্র পুনমকে তোল, হাসপাতালে নিয়ে যেতে হবে। হুঁশ ফেরে চন্দ্রের। পাজা কোলে তুলে পুনমকে ততক্ষণে গাড়িতে বের করেছে রিশান শিহাব। ক্রমে ক্রমেই পুনমের ব্যথার আওয়াজ বাড়ে। চন্দ্র পুনমের মাথা শুধু বুকে চেপে ধরে। রিশান স্পিড বাড়া। সত্যি রিশান স্পিড বাড়ায়। আধা ঘন্টার রাস্তা 15 মিনিটে কাভার করে। পুনমের অবস্থা দেখে হাসপাতাল থেকে ওয়ার্ড বয় দ্রুত স্ট্রেচার নিয়ে আসে। পুনমের রেফারেন্স ডাক্তারকে কল করে। ব্যস্ত ভঙ্গিতে পায়চারি করছে সবাই। চন্দ্র শান্ত ভঙ্গিতে বসে আছে। একটু পর ডাক্তাররা বের হলো। যমজ বাচ্চা, নর্মালে সম্ভব না, সিজার করা লাগবে, প্রচুর পানি ভাঙছে, আর পুনমও প্রচুর দুর্বল। সবাই যমজ বাচ্চার কথা শুনে অবাক। এতবার ডাক্তার দেখানো হয়েছে, কেউ তো বলল না। ডাক্তার সবার মুখের দিকে তাকিয়ে আছে। কাউকে রেসপন্স করতে না দেখে আবারও বলল, যা বলার দ্রুত বলুন। আপনি যা করার করুন, আমি শুধু আমার বাচ্চাদের ও জোহরা সহি সালামতে চাই। সবকিছু ফর্মালিটি শেষে পুনমকে ওটিতে নিয়ে যাওয়া হয়। ঠিক 45 মিনিট পরে দুজন নার্স দুজন বাচ্চা সাদা তোয়ালে পেঁচিয়ে নিয়ে আসে। হাসি মুখে বলল, মিষ্টি খাওয়ান, ছেলে মেয়ে দুটোই হয়েছে। সবাই পুনমের কথা জিজ্ঞাসা করলে জানায় আপাতত সুস্থ আছে, তবে অজ্ঞান। আজ রাতটা অবজারভেশন রুমে রেখে কাল সকালে কেবিনে দেওয়া হবে। সবাই হই হুল্লোড় করে বাচ্চাদেরকে ধরতে চায়, তবে নার্স ধরতে দেয় না। প্রিম্যাচিওর বেবি, এনআইসিইউতে রাখতে হবে 3 দিন। চন্দ্র এতক্ষণ ছিল না। রিশানের ফোন পেয়ে হন্তদন্ত হয়ে আসে। আমার জোহরা? নার্স জানায় সুস্থ আছে ইনশাল্লাহ। নার্সের কথা শুনে চন্দ্রর সাথে সাথেই শোকরানার সিজদায় পড়ে যায়। পশ্চিম দিকে ফিরে বাচ্চাদের নিয়ে যাওয়া হয় এনআইসিইউতে। যে সবাই বাচ্চাদেরকে দেখে আসে। পুনমকে অবজারভেশন রুমে দেওয়ার পর সবাই তাকে দেখে। অজ্ঞান পুনমের কপালে চুমু খায় আনিস সাহেব ও পারভেজ সাহেব। দুই বাবার কলিজা পুনম। সবার শেষে আসে চন্দ্র। পুনমের শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে ধন্যবাদ জানায়। কপালে সহ পুরো মুখশ্রীতে চুমু খায়। ঘুমের মধ্যে স্নিগ্ধ আবেশে ঘুম ভাঙল চন্দ্রের। বুকের মধ্যে দুই ছেলে মেয়েকে বুকের উপরে উঠে দাপিয়ে বেড়াচ্ছে। পাপা ওটো, দাদা বাচ্চাই দাবো না, পেন্সিল চুটে গেল তো। চন্দ্রর কথায় মুচকি হাসে চন্দ্র। চন্দ্রার কথায় মুচকি হাসে চন্দ্র। মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, যাবো তো আম্মা, এখনো অনেক দেরি। প্রত্যুষ গম্ভীর স্বরে বলল, পাপা ইউ আর লেট, চলো ওঠো, বাথরুম যাও। দুই ছেলে মেয়ের তাড়নায় চন্দ্র ওয়াশরুমে ছোটে। জাহরান আলী প্রত্যুষ ও সাফরিনা তাবাসসুম চন্দ্রা চন্দ্রের দুই নয়নের মণি। দুই ভাই বোন চঞ্চল পায়ে বের হয়। রান্নাঘরে উকি মারে, মাকে না পেয়ে আরেকটা ঘরে উকি দেয়। শেষে বারান্দায় পেয়ে একজন সামনে থেকে আর একজন পেছন থেকে জাপটে ধরে। পুনম ছেলের মাথায় ও মেয়ের গালে চুমু খায়। মাম্মা, দাদা আমাদের জন্য কি খেলনা কিনেছে? মেয়ের আধো আধো কথায় হাসে পুনম। নাকের মাথায় চুমু খেয়ে বলল, অনেক খেলনা কিনেছে, এখানের মতো ডল হাউস করেছে। হাতে তালি দেয় চন্দ্রা। পুনম ঘরে এটা সেটা কার্টুন দিয়ে প্যাকিং করে রাখছে। সোফায় সাদা চাদর সহ ঘরের সকল কিছু গুছিয়ে রাখলো। ছেলে মেয়ে নিয়ে ঘর থেকে বের হতে দেখে চন্দ্র বের হয়েছে গোসলখানা থেকে। একেবারে শাওয়ার সেরেই এসেছে। বের হবে কখন? মোবাইলে সময় দেখে চন্দ্র বলল, 2 ঘন্টা পর বের হব। তাহলে রান্না বসায়? না, আমি অর্ডার করে দিয়েছি, এসে যাবে। মাথা নাড়ে পুনম। চন্দ্র প্রত্যুষ ও চন্দ্রাকে বলল, আম্মা আব্বা যাও তো, মাম্মার ফোন দিয়ে দাদাবাড়ির কথা বলো।
পুনমের ফোন দিয়ে বাংলাদেশে কল দেয়, তাদের ধরিয়ে দিল। চন্দ্রা প্রত্যুষ লাফাতে লাফাতে চলে গেল। বিচ্ছুর দল রুম খালি করতেই চন্দ্র পুনমকে জাপটে ধরে, উঁচু করে নিজের কপালের সাথে ঠেকায়। অভিমান এখনো শেষ হয়নি জোহরা? আজ যাচ্ছি তো বাংলাদেশে, দুইটা বছর তাদের ছেড়ে আছি। আম্মু আব্বু বাবা কতটা কষ্ট পাই চন্দ্রা ও প্রত্যুষকে ভিডিও কলে দেখে। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও তো বললাম তোমরা থাকো বাংলাদেশ। ভুরু কুচকে বলল, আমাকে ছাড়া থাকতে পারতেন? চন্দ্র মাথা নেড়ে না করলো। পুনম আর কিছুই বলল না, দুজনেই চুপ। বিচ্ছুর আবার ঘরে আসায় বিঘ্ন ঘটল তাদের কথোপকথনে। পুনম বাচ্চাদের রেডি করতে নিয়ে যায়। গোসল করতে করতে তাদের কথা, মিম্মি নিয়ে কথা, ফুপি নিয়ে কথা। চন্দ্রা ও প্রত্যুষ মুক্তিকে ফুপ্পি আর রূপসাকে মিম্মি ডাকে, রিমিকে খাম্মি আর ঝিনুককে চাচি মা ডাকে। ফ্ল্যাটের মেন দরজাটা লক করতে করতে হাত বোলায় 5টা বছর সে এই ফিনল্যান্ডের ছোট্ট ফ্ল্যাটটাতে সংসার করেছে। চন্দ্র ও পুনমের টোনাটুনির সংসার। প্রত্যুষ ও চন্দ্রা হওয়ার 1 মাস পরেই আবার দুটো ছোট্ট বাচ্চা নিয়ে তারা পাড়ি জমিয়েছিল ভিন দেশে। প্রথম প্রথম 2টা বাচ্চা নিয়ে হিমশিম খেলেও চন্দ্রের সাহায্যে তা সহজ হয়েছে। মেয়েদের জীবনে 2টা বটগাছ, প্রথমটা হলো বাবার ছায়া আর দ্বিতীয়টা হলো স্বামীর ছায়া। বাবার ছায়াটা না থাকলে জীবন যেমন দুর্বিষহ হয়ে যায়, তেমনি বিবাহিত মেয়ের স্বামীর ছায়াটা না থাকলেও জীবনটা দুর্বিষহ হয়ে যায়। আর যদি জীবনের আল্লাহর রহমতের সঠিক পুরুষটা পেয়ে যায়, তাহলে মেয়েরা স্বামীর ঘরে সারা জীবনই রাজরানী হয়ে থাকে। এয়ারপোর্টে এসে বোর্ডিং পাস শেষে করে ওয়েটিং জোনে বসে আছে চন্দ্র, বউ বাচ্চা সমেত। ছোট্ট চন্দ্রা ও প্রত্যুষকে আজ পুনম জাম্পস্যুট পরিয়েছে, একই রং ও ডিজাইনে। চন্দ্র ফুল স্লিভের গেঞ্জি, তার উপরে জ্যাকেট জড়িয়েছে, পুনমের গায়েও শাল। ফ্লাইটে বসে আকাশে দেয় মেঘ দেখে কিছু উচ্ছ্বাস চন্দ্র ও প্রত্যুষের। গ্লাসে হাত বাড়িয়ে সই। চন্দ্র বাচ্চাদের কথা চিন্তা করে বিজনেস ক্লাসে টিকিট কেটেছে, নিজেদের একটা পার্সোনাল জোন। ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পরই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে চন্দ্রা ও প্রত্যুষ। 2 ছেলে মেয়ে এক পাশে রেখে পুনমের দিকে চেপে যায়। চন্দ্রের বুকে হাত রেখে চন্দ্রকে থামায় পুনম। ভুরু কুচকে বলে, দূরে সরেন অভদ্রলোক, এটা আপনার বাসা না। জানি তো জোহরা, তাই তো বেশি কিছু করতে পারলাম না, ওই একটু আধটু। ঘোর লাগা স্বর চন্দ্রের, চোখে অজস্র নেশা, পুনমের নেশা। মুখ ফিরিয়ে নেয় পুনম, মিনমিনে স্বরে বলে, একটুও না, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখেন মিয়া। ফাজিল। হাসে চন্দ্র পুনমের ওপর নিজের ভর ছেড়ে দিয়ে বলল, গো টু ভেল ইয়ার সোশ্যাল ডিস্টেন্স। নেশা চেপেছে জোহরা, না পেলে পাগল হয়ে যাব বলেই দখল করে পুনমের ওষ্ঠপুর। 2 অধর্গ ঘর্ষণ চলে বেশ কিছুক্ষণ। পুনম হাঁপিয়ে ওঠে। চন্দ্রকে ছাড়তে গেলে চন্দ্র আরো বেপরোয়া হয়ে ওঠে। হাত যায় কুর্তির ফাঁকা গলিয়ে উন্মুক্ত উদরে। হঠাৎই ফ্লাইটের কিছু অ্যানাউন্সমেন্টের শব্দে ঘোর ভাঙে চন্দ্রের। পুনম ছাড়া পেয়ে বড় বড় নিঃশ্বাস নিয়ে ছেলে মেয়েদের দিকে তাকায়। তারা নড়ে চড়ে উঠেছে, তাই পুনম পিঠ চাপড়ে দেওয়া শুরু করে। ধীরে ধীরে আবার গভীর ঘুমে তলিয়ে গেল দুজন। পুনম আর চন্দ্রের দিকে ফেরে না, বাচ্চাদের দিকে থাকে তা দেখে চন্দ্র হাসে। দীর্ঘ জার্নি শেষে অবশেষে দুপুর 2:30টার দিকে ঢাকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামে তারা। মাথার উপরে জ্বলজ্বল করছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। চন্দ্র ট্রলিতে 2 বাচ্চাকে বসিয়ে ও এক হাতে পুনমের হাতটা ধরে এদিকে ওদিকে তাকায়। 3 বাপ মেয়ে, চশমা চোখে, সকলকে খোঁজে। এই চন্দ্র এদিকে, ডাক শুনে সেই দিকে তাকিয়ে দেখে পুরো পরিবার এসে হাজির। পুনম এসে সবার আগে 2 বাবার বুকে মুখ গোজে। তারা এসেই চন্দ্রা প্রত্যুষকে হাইজ্যাক করে নিয়েছে। তারা এতদিন ভিডিও কলে কথা বলেছে সকলের সাথে, আজ হঠাৎই সামনে দেখে একটু ভড়কে গেলেও আবার মেতে ওঠে সবার সাথে। এই পূর্ণ, কোনটা তোর ছেলে আর কোনটা মেয়ে চেনাই যাচ্ছে না, দুইটাই তো একই কপি চেহারা হয়েছে। রূপসার কথায় পুনম দুষ্টুমি করে বলল,
কেন আপু? তুমি না বড় গলায় বললে আলাদা করতে পারবে তোমার আব্বু আম্মুকে, এখন করো আলাদা। রূপসাকে বলেই ছেলে মেয়ের দিকে তাকিয়ে পুনম আঙ্গুল ইশারায় চুপ থাকতে বলল। মুরব্বীরা ততক্ষণে নাতি নাতনি নিয়ে হই হুল্লোড় শুরু করেছে। এর মধ্যে রিশান বলল, এই রূপসা, দুজনেই প্যান্ট খুলে দাঁড় করে দে, তাহলে বোঝা যাবে কে প্রত্যুষ আর কে চন্দ্রা। রিশানের কথায় প্রত্যুষ তৎক্ষণাৎই প্যান্টের কোমর ধরে বলল, মাম্মা, লিসু চাচ্চু প্রত্যুষের প্যান্ট খুলবে। এবার সবাই চিনে ফেলে কোনটা প্রত্যুষ আর কোনটা চন্দ্রা। হৈ হৈ করে সকলে আলি ভিলায় প্রবেশ করে। সবার আগে নিশা পুনমকে জাপটে ধরে। সে 8 মাসের প্রেগনেন্ট থাকায় যেতে পারেনি। চন্দ্র পুনম মা চাচি শাশুড়ির সাথে কথা বলে। নিজেদের ঘরে গেল। চন্দ্রা ও প্রত্যুষকে নিতে চাইলে কেউ দিল না। তারাও রয়ে গেল। ঘরে প্রবেশ করে পুনম চন্দ্র। এদিকে ওদিকে তাকায়। আগের থেকে চেঞ্জ হয়েছে ঘরটা। আগের থেকে বড় খাট আনা হয়েছে। একটা আলমারি অ্যাডজাস্ট করেছে। বাচ্চাদের জন্য বিভিন্ন জিনিস রয়েছে। হাসে চন্দ্র পুনম। ওই বলে না, লাভের থেকে সুদের দাম বেশি, তাদেরও সেই অবস্থা হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে পুনম হিজাব খুলতে শুরু করে। 2টা পিন খোলাই পরে পিছনে জাপটে ধরে চন্দ্র। ফিসফিসিয়ে বলে, প্লেনে বলেছিলে ওইটা আমার বেডরুম না, কিন্তু এখন তো আমাদের বেডরুমেই আছি। কি অগ্রাধিকার পাবো নাকি? হুম, 2 বাচ্চার বাপের আবার কিসের অগ্রাধিকার? পুনমের গালে নাক ঘষে চন্দ্র। নিজেই মাথা হতে হিজাব সরিয়ে গলায় নাক ঘষতে ঘষতে বলল, রোমান্সের রও করতে পারলাম না, একেবারে 2 ছানাপানার বাপ হয়ে গেলাম। তাই এবার রোম্যান্সের ম শুরু করব। ভুরু কুচকে তাকায় পুনম। ম আবার কি? চোখ মারে চন্দ্র। ফাজিল হেসে বলল, তৃতীয় জন থেকে পাপা ডাক শোনার জন্য তর সইছে না, বলেই কোলে তোলে ওয়াশরুমের দরজাটা আটকে দিল। ভেতর থেকে প্রথমে পুনমের আপত্তির স্বর শোনা গেলেও ধীরে ধীরে তা মিলিয়ে গেল। রাত 8টা। সারা দিন হইহুল্লোড় করে বাচ্চাদের পার্টি একটু আগেই ঘুমিয়ে পড়েছে। তাই আজ 8টার মধ্যেই যে যার ঘরে চলে যায়। চন্দ্র পুনম ক্লান্ত, তাই রাত কতটা বলতে পারবে না। চন্দ্র হঠাৎই ঘুম ভাঙে তার। উঠে ঘুম চোখে ওয়াশরুম থেকে এসে শোয়। বুঝে আজ বউ নেই বুকে, তাই ঘুম হালকা হয়েছে। ঘুমন্ত মেয়েটাকে ছেলের পাশে শুয়ে মাঝে ও কিনারে কোল বালিশ দেয়। জোহরাকে নিজের বুকে আনে। ঘুমের ঘোরে চন্দ্র ও পুনমের বুকে মিশে যায়। জোহরাকে জাপটে ধরে বিড়বিড় করে বলে, এই এলোমেলো চন্দ্রটাকে সামলানোর জন্য ধন্যবাদ জোহরা। তুমি নামক পূর্ণিমায় অন্ধকারাচ্ছন্ন চন্দ্রকে রাঙানোর জন্য ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখনীতে সাদিয়া আক্তার। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আমার একটু শারীরিক অসুস্থতার জন্য প্রচুর ঠান্ডা লেগেছে, এই কারণে ভয়েস দিতে একটু প্রবলেম হয়েছে। প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।